প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। গত 15 জানুয়ারি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে সংস্কার প্রতিবেদন পেশ করেছে, আর সেখানে যেসব সুপারিশ করা হয়েছে, তো সেখানে আসলে 16টি এরিয়া নির্ধারণ করা হয়েছে। এই 16টি ক্ষেত্রে বা এরিয়ায় 150টি সুপারিশ সেখানে করা হয়েছে সাকল্যে, 150টি সুপারিশ। তো সেখান থেকে আমি হাইলাইটস নিয়ে কথা বলবো এই ভিডিওতে। 5টি সুপারিশ নিয়ে কথা বলবো, অন্যতম প্রধান 5টি সুপারিশ 150টির মধ্যে। তো প্রথমটি ছিল নির্বাচন কমিশনের স্বাধীনতা ও ক্ষমতায়ন। নির্বাচন কমিশনের স্বাধীনতা ও ক্ষমতায়ন, তো এইটি আসলে নতুন কিছু নয়। এই দাবি তো অনেক পুরনো দাবি। রাজনীতি সচেতন নাগরিক রাষ্ট্রের ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক কর্মীরা সবাই এটাই চেয়েছি আমরা, যে নির্বাচন কমিশন স্বাধীন, সার্বভৌম, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে নির্ভয়ে। এটি আমাদের অনেক দিনের চাওয়া, কিন্তু হয়নি। কাগজে হয়েছে, বলা হয়েছে নির্বাচন কমিশন স্বাধীন, তারা নিজেরা কাজ করছে, আমরা ইনফ্লুয়েন্স করছি না। ক্ষমতায় যারাই ছিলেন তারা এই ন্যারেটিভ বরাবরই দিয়েছেন। তো বিষয়টি বাস্তবে এরকম ছিল না। তো সেই কথা আবার বলা হচ্ছে। নির্বাচন কমিশনের স্বাধীনতা ও ক্ষমতায়ন, তাদেরকে এম্পাওয়ার করতে হবে আরো বেশি বেশি করে, এবং স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যাতে কাজ করতে পারে নির্বাচন কমিশন, সেটি এনশোর করতে হবে। প্রথম সুপারিশ যেটি হাইলাইটস এর মধ্যে বলছি। দ্বিতীয়টি, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিতকরণ। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ। তো এইটি, রাজনৈতিক দলগুলোতে অভ্যন্তরীণ গণতন্ত্রের আকাল বরাবরই ছিল, এখনো আছে। কোন রাজনৈতিক দলে, দেশে যতগুলো রাজনৈতিক দল আছে, বড় ছোট, ডান বাম, অভ্যন্তরীণ গণতন্ত্রের যে বিষয়টি ছিল বা আছে, সেইটি কিন্তু আমরা কখনো দেখতে পাইনি। দলের হাই আপস, বা টু বি মোর স্পেসিফিক, আরো নির্দিষ্ট করে বলতে গেলে দলের প্রধান কিংবা সরকার প্রধান সব ডিসিশন নিয়েছেন নিজেই, এবং হাই আপস ডিসিশন নিয়েছে নিজেরাই। নেতা কর্মী তাদের উপর সেটি চাপিয়ে দেওয়া হয়েছে সিদ্ধান্ত। কে জেলা পর্যায়ের নেতা হবেন, কে উপজেলার সভাপতি হবেন, কে ওয়ার্ডের লিডার হবেন, সবকিছু দলের হাই আপস নির্ধারণ করেছে। গণতন্ত্রের এখানে কোনো বিষয় ছিল না। আর এগুলোকে কেন্দ্র করে প্রতিনিয়ত দলের মধ্যে অসন্তোষ, যে একাধিক কমিটি গঠিত হয়েছে, বিদ্রোহ করেছে কর্মীরা। পুরনো কমিটি ক্ষমতায় আসতে না পারলে তারা হইচই করেছে, ভাঙচুর করেছে, মারামারি করেছে। অতি সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটি আমরা দেখলাম, ছাত্র দলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে পদ বঞ্চিতরা হামলা করেছে, মারামারি করেছে, একটু ঝামেলা করেছে। এই মুহূর্তে এটি আমার মাথায় এসেছে, ছাত্র দলের নাম দিলাম। অন্যেরা এর চেয়ে ব্যতিক্রম কিছু করেনি, এবং বরাবরই এটি হয়ে এসেছে। তো রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র আগাগোড়া মিসিং ছিল, বাট এটি একটা আশার কথা যে সেই কথাটি ঘুরে ফিরে আবার এসেছে। এবং আগামী দিনগুলোতে নাগরিক হিসেবে, রাষ্ট্রের রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবে আমরা সবাই এটি চাচ্ছি, রাজনৈতিক দলগুলোতে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা থাকবে, এবং যাতে থাকে এটি যাতে নিশ্চিত করা হয়। তৃতীয় সুপারিশটি হাইলাইটসের মধ্যে, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রদান। অনেক দিন থেকে এই দাবিটি করা হচ্ছে। প্রবাসে এক্স্যাক্টলি হয়তো বলতে পারবো না, বাট ক্লোজ টু 1 crore, প্রায় 1 কোটি লোক থাকছেন পৃথিবীর বিভিন্ন দেশে। তো তারা কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন দীর্ঘ বছর, দীর্ঘ যুগ যুগ ধরে। তো অন্যান্য দেশে সেই ব্যবস্থা করা হয়েছে, প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন। তা আমাদের দেশেও এই দাবিটি, পুরনো দাবি, নতুনভাবে বলা হয়েছে। এই দাবিটি আমাদের সরকারের কাছে থাকলো, যে এই ব্যবস্থাটি নিশ্চিত করতে হবে যে প্রবাসীরা ভোট দিতে পারেন, প্রবাসীদের অধিকারও রক্ষিত হবে, প্লাস আরো কিছু ভোট কাউন্ট হবে নির্বাচন ব্যবস্থায়।
এটি একটি সুস্থ ব্যবস্থা, এটি হওয়া উচিত। পরের সুপারিশটি ছিল নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বা নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন আমরা অনেকদিন থেকে শুনে আসছি, নারীর ক্ষমতায়ন। তো এখানে স্পেসিফিকলি বলা হয়েছে রাজনৈতিক ক্ষমতায়ন, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে। তো এইটি কিভাবে করা যেতে পারে? আমরা জানি সংসদে এতদিন একটি ব্যবস্থা চালু ছিল, মেয়েদের বা নারীদের, এটি সরকার প্রধান এবং দলীয় প্রধানের ইচ্ছেতে এতদিন হয়েছিল। পছন্দ মতো যাকে তাকে ধরে এনে নারী সাংসদ বানিয়ে দেওয়া হতো এবং প্রচার করা হতো নারীরা এখন ক্ষমতায়ন ভোগ করছে, নারীরা সংসদ সদস্য হয়েছে, নারীরা এই হয়েছে, নারীরা ওই হয়েছে। তো এইটি জাস্ট একটি আই ওয়াশ ছিল, এখানে প্রকৃত নারীর ক্ষমতায়ন কিন্তু ঘটেনি। তো এখন কথা এসেছে, প্রস্তাব এসেছে, সুপারিশ করা হয়েছে যে নারী সাংসদরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন, কারো দয়ায় না, কেউ ধরে এনে কাউকে বলে দিল তুমি কালকের থেকে সাংসদ, এরকম না, বিষয়টি হওয়া উচিত না। তাই নতুন দাবি এসেছে, তাদের সরাসরি ভোটে নির্বাচন করতে হবে, নির্বাচিত করতে হবে। এবং শুধু এইটিই না, আরেকটি পদ্ধতি আছে যেটি আমাদের আশেপাশের দেশেও কিন্তু প্রচলিত আছে, ভারত এবং পাকিস্তানে। রোটেশনাল সিস্টেম বলা হয় বা ঘূর্ণায়মান পদ্ধতি। বেশি পরিমাণ নারী সারা দেশ থেকে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে এটি কেন্দ্রীভূত না থেকে সারা দেশে ছড়িয়ে দেবার জন্য রোটেশনাল সিস্টেমটি চালু করা যেতে পারে। নির্দিষ্ট মেয়াদের জন্য নির্দিষ্ট এলাকা থেকে নারীরা নির্বাচিত হবেন এবং বাই রোটেশন আবার অন্য এরিয়াকে নেওয়া হবে, সেই এরিয়া থেকে আবার তারা আসবেন সরাসরি ভোটে। তো এই ঘূর্ণায়মান পদ্ধতিটিও অ্যাপ্লাই করা যেতে পারে এবং করলে এটি কাজে আসবে, এই ব্যবস্থাকে সুসংহত করবে, মজবুত করবে, নারীর ক্ষমতায়ন বিষয়টি নিশ্চিত হবে নিঃসন্দেহে। আর হাইলাইটসের শেষ যে পয়েন্টটি বা সুপারিশটি সেটি হলো নির্বাচনী অপরাধের বিচার ও জবাবদিহিতা। তো এইটি যে আগে ছিল না এরকম না, বাট এটি তেমন কোনো কাজ করেনি, এটি ইফেক্টিভ ছিল না, সবসময় ইনএফেক্টিভ ছিল, কাগজে কলমে ছিল, মামলা হতো, বছর পর বছর ঘুরতো, ঠিক এরকম না। এইবার নতুনভাবে দাবিটি করা হয়েছে, পুরনো দাবি, এটি মেন করতে হবে, এমন ব্যবস্থা নিতে হবে যে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় নির্বাচনে কোনো অনিয়ম হলে, সহিংসতা হলে, ইলেকশন রিগিং হলে, ইঞ্জিনিয়ারিং হলে, যাতে প্রকৃত ব্যবস্থা নেওয়া যায়, রিয়েলিস্টিক এবং রিয়েল মেজারেবল ব্যবস্থাটি নেবার সুযোগ থাকতে হবে। তো আমরা আশা করছি এই 150টি সুপারিশের সবগুলো নিয়েই কথাবার্তা হবে, স্টেক হোল্ডার্সদের সঙ্গে আলাপ আলোচনা হবে এবং এটি চূড়ান্ত এখনো হয়নি, হবে। বাট এই হাইলাইটসগুলো চমৎকার আমার কাছে মনে হয়েছে এবং এইটি বাস্তবায়ন হতে পারে, হলে নির্বাচন ব্যবস্থা আরো সুসংহত, আরো শক্তিশালী হবে নিঃসন্দেহে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।